শুভেচ্ছা প্রিয় দর্শক, চ্যানেল আয়ের পর্দায় আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সালাম স্টিল স্ট্রেট কাটের আয়োজনে। আমি দীপ্তি চৌধুরীর সাথে আছি আপনাদের। নারী অধিকার, নারীর সমতা, নারীর মানবাধিকার, এই সব কিছু বাংলাদেশে এখন সবচেয়ে বেশি আলোচনার বিষয়বস্তু। তবে এই আলোচনা কতটা আসলে গঠনমূলকভাবে হচ্ছে সেই প্রশ্নটি যেমন এসেছে, সাথে সাথে প্রশ্ন এসেছে নারী বিষয়ক সংস্কার কমিশন যে রিপোর্ট দিয়েছে সেটি আসলে কতটা বাস্তবসম্মত হয়েছে এবং এর বিরুদ্ধে যারা কথা বলছেন তাদের উদ্দেশ্য আসলে কি। এই নানা ধরনের প্রশ্ন যখন আমাদের মুখে, তখন আমরা এমন একজন মানুষকে আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে স্বাগত জানিয়েছি যিনি আসলে এই প্রশ্নগুলোর উত্তর সম্ভবত আমাদের দিতে পারবেন। আমাদের সাথে রয়েছেন নারী বিষয়ক সংস্কার কমিশনের সম্মানিত চেয়ারম্যান জনাব শিরিন হক। আপা আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে। কেমন আছেন? এই তো আজকের আয়োজনে এমন অনেক প্রশ্ন হয়তো আমি করব যে প্রশ্নগুলো একেবারে সাধারণ মানুষের মনে আছে। হয়তো আপনি অনেকবার, আপনি যেহেতু অনেক আগে থেকে নারীদের নিয়ে কাজ করছেন, অনেকবার এসব কথা বলেছেন, তারপরেও যে প্রশ্নগুলো পুরাতন প্রশ্ন নতুন করে এসেছে সেই প্রশ্নগুলো করতে চাইব। তবে নারী বিষয়ক সংস্কার কমিশন নিয়েই একটা সমালোচনা হয় যে এখানে অংশীদারিত্বের বা অংশগ্রহণের সীমাবদ্ধতা ছিল, মানে কোন কোন সেক্টরের অংশগ্রহণ নিয়ে, কাদের নিয়ে আসলে এই কমিশন কাজ করেছে সেটা নিয়ে। এটা কি আসলে সর্বস্তরের নারীদের বা মানুষের মতামতকে, চাহিদাকে তুলে আনতে পেরেছে কিনা? আপনি যদি আমাদের একটু বলেন যে এই কমিশন আসলে কাদের নিয়ে, কোন কোন সেক্টরের মানুষদের অংশগ্রহণে কাজ করেছে। প্রথমত এই কমিশন না, কোনো কমিশনেই সর্বস্তরের, সর্বক্ষেত্রে, সর্বপেশার, সর্বশ্রেণীর মানুষকে প্রতিনিধিত্ব করা সম্ভব না। তাহলে এক একটা কমিশনের সংখ্যা হতো 150 থেকে 200। কিন্তু সেটা কি করার কথা ছিল না? না, সেটা তো কখনোই করার কথা ছিল না। এটা তো সংস্কার কমিশন, যারা সংস্কার প্রস্তাব করতে পারবে, যারা মনে করে যে এই পরিবর্তনগুলো দরকার, তাদেরকে নিয়ে করা হয়েছে। এবং সেই তার মধ্যেও চেষ্টা করা হয়েছে বিভিন্ন খাতের প্রতিনিধিত্ব করে সেরকম মানুষদেরকে নিয়ে। কিন্তু সবার আকাঙ্ক্ষার একটা প্রতিফলন করতে হবে। সেটার জন্য তো তাহলে গণভোটে যেতে হবে। সংস্কার কমিশন তো সেটা করতে পারবে না। ওকে, সংস্কার কমিশনের তাহলে মূল উদ্দেশ্যটা কি ছিল এই জায়গায়? নারী বিষয়ক বৈষম্য, যেটা আমরা একদম এটার উপরেই লেখা আছে না, পরিষ্কার, সর্বস্তরে সর্বক্ষেত্রে নারীর প্রতি বৈষম্য বিলুপ্ত। প্রিমেসি ইনবিল্ট জার্মান টেকনোলজি, বাংলাদেশের ফার্স্ট থার্মিক্স রড, সালাম স্টিল থার্মেক্স, এবং নারী পুরুষের সমতা অর্জনের লক্ষ্যে পদক্ষেপ চিহ্নিতকরণ। আমাদের কমিশন, আমারটা না শুধু, সবগুলো কমিশনই তো বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল। সুতরাং বৈষম্য একটা মূল জায়গা এই কমিশনের মানে আলাপচারিতায়। বৈষম্যগুলো কোথায় কোথায় আছে এবং সেগুলো চিহ্নিত করে সেগুলোর নিরসনের সুপারিশ করা। এবং সেখানে নিরসনের সুপারিশ করতে গিয়ে আমরা তো এটাও বুঝি যে রাতারাতি তো সব সম্ভব না। সুতরাং আমরা কতগুলো করেছি, আলাদা করেছি, যেগুলো আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই করা সম্ভব। আর দ্বিতীয়ত যেগুলো নাকি পরবর্তী নির্বাচিত সরকার এসে বিবেচনা করবে, তাদের যদি সেখানে সদিচ্ছা থাকে তাহলে সেগুলো করবে, না হলে করবে না। আর তৃতীয়ত যেটা আমরা রেখেছি সেটা আমরা বলেছি বইয়ের মধ্যে, স্বপ্ন ও আকাঙ্ক্ষা। নারী আন্দোলনের যে স্বপ্ন এবং আকাঙ্ক্ষা সেগুলোও আমরা এনেছি, কারণ আমরা মনে করেছি যে জনপরিসরে আসুক, নারীরা কি চায় মানুষ জানুক, এবং নারীরা কি চায়, গত 50 বছর ধরে কি চাচ্ছে, সেগুলো জনপরিসরে আসলে যেটা হবে, আলোচনা হবে, সমালোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে, কিন্তু অ্যাটলিস্ট আলোচিত হবে। সুতরাং আমরা তর্ক, বিতর্ক, সমালোচনা সবটাকেই স্বাগতম জানিয়েছি। তাহলে আপনারা আগেই প্রস্তুত ছিলেন যে এই ধরনের একটা বিতর্ক হতে পারে? না, আমরা ভেবেছি মানুষ কষ্ট করে, যারাই এনগেজ করতে চায় তারা পুরোটা দেখবে, কিন্তু সব আলোচনা সমালোচনা 3টা বিষয়ে গিয়ে আটকে গেছে। অনেক সুপারিশ বাতিলের কথা তো বটেই, একটা বড়সড় আওয়াজ এসে যে এই কমিশনই বাতিল করে দেওয়া হবে, এই বিষয়ে আসলে কমিশন প্রধান হিসেবে আপনি কি বলবেন?
দুঃখজনক। আমরা মানে জাতি হিসেবে, সমাজ হিসেবে আমাদের সহনশীলতার জায়গাটা যে কত নিচে, এটা মানে দুঃখজনক, দুর্ভাগ্যজনক, আর কি বলবো। একটা গোষ্ঠী তো আসলে এই কথা তুলেছে যে এই কমিশনই লাগবে না, এই ধরনের বাতিল হবে। তার বিপক্ষেও তো একটা দল থাকার কথা, একটা ভয়েস থাকার কথা। সেই ভয়েসটা কতটা স্ট্রং দেখেছেন আমাদের দেশে? একেবারেই দেখছি না, খুব কম। এটাই দুর্ভাগ্যজনক। আমাদের অনেক প্রগতিবাদী পুরুষরাও মুখ খুলছেন না। নারী সংস্কার কমিশনে শুধুমাত্র কি নারী থাকতে হবে, কোনো পুরুষের অংশগ্রহণ কি করানো যেত? আমরা বিভিন্ন পরামর্শ সভায় পুরুষদের অংশগ্রহণ ছিল। আচ্ছা, আমরা তো অনেক 39টা পরামর্শ সভা করেছি বিভিন্ন পেশার নারীদের সাথে, বিভিন্ন শিক্ষার সাথে জড়িত নারীদের সাথে, বিভিন্ন কি বলবো, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে, শ্রমজীবী নারীদের সাথে, কর্মজীবী নারীদের সাথে। এবং শুধু ঢাকায় বসে করিনি, ঢাকার বাইরেও অনেকগুলো জায়গায় আমরা পরামর্শ সভা করেছি। এবং তাছাড়াও নারী আন্দোলনের কিন্তু 2টা খুব গুরুত্বপূর্ণ ইশতেহার আমাদের সামনে এসেছে, যেটা আমরা তাদের প্রতি সম্মান রেখে আমরা সেগুলো বিবেচনা করেছি। সেখান থেকে যেগুলো নেওয়া সম্ভব হয়েছে নিয়েছি, বেশিরভাগই সম্ভব হয়েছে নিয়েছি। আর যেগুলো মনে হয়েছে একান্ত বাস্তবায়নের জায়গায় পথ দেখা যাচ্ছে না, কোনো পথরেখা দেখা যাচ্ছে না, সেগুলো বাদে সবই আমরা অন্তর্ভুক্ত করেছি। তো সেটা 2টো ইশতেহারের মধ্যে একটা হলো বাংলাদেশ মহিলা পরিষদের ইশতেহার, ইউএন উইমেনের সাহায্য, এবং একটি নতুন নারী সংগঠন বন্যী শিখা, এদের সাহায্য নিয়ে তারা একটা চার্টার অফ ডিমান্ডস তৈরি করেছে। সেটাকে আমরা খুব ভালোভাবে পুরোটা পড়েছি এবং দেখেছি কোনগুলো আমরা নিতে পারি, বেশিরভাগই নেওয়া গেছে। আরেকটা হলো নারী পক্ষ গত 1 বছরও না, গত 6 মাসে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন শ্রেণীর নারী পুরুষের সাথে পরামর্শ সভা করে তারাও একটা দাবিনামা তৈরি করেছে। তো এই দুটো আমাদের কাছে লিখিত সূত্র ছিল যে বাংলাদেশের নারীরা কি চায়, তার একটা প্রতিফলন এই দুটোতে ঘটেছে। আমরা সেটাকে আমলে নিয়েছি। এই সংস্কার কমিশন রিপোর্ট বা আপনাদের প্রস্তাব নিয়ে এত আলোচনা হচ্ছিল কারণ এটার সঙ্গে ভেরি সেন্সিটিভ একটা ইস্যু, ধর্মকে জুড়ে দেওয়া হয়েছিল এবং 2টা সাংঘর্ষিক কিনা এই প্রশ্ন আনা হয়েছিল বারবার, এবং যার কারণে আমরা অনেক নারীদেরকেও রাস্তায় নেমে আসতে দেখেছি আমরা, এবং সেটা রাজনৈতিকভাবে তাদেরকে আনা হোক কিংবা তারা স্বেচ্ছায় আসুক, যেভাবেই হোক না কেন। সো তাদের মতামত কিংবা তাদের ইনক্লুডেশন ছিল কিনা এখানে? না, তাদের ইনক্লুশন ছিল না। আমরা তাদেরকেই এনেছি যারা পরিবর্তনের পক্ষে, এবং পরিবর্তনের পক্ষে যাদের দীর্ঘদিনের কাজ আছে, দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, এবং যাদের পরিষ্কার দাবিও আছে, এরকম মানুষদেরকে নিয়ে আমরা কমিশন। আপনারা কি তাহলে ধরে নিয়েছেন যে ওনারা পরিবর্তন চান না, নাকি ওনাদের জিজ্ঞেস করেছেন? না না না, এগুলো তো আমরা জমা দেওয়ার পরে তো এই আলোচনা হবে, এখন হচ্ছে। আমরা তো আলোচনা, সমালোচনা, বিতর্ক সবই স্বাগতম জানিয়েছি। না, আমার কথা হচ্ছে যারা আসলে প্রতিবাদ জানাচ্ছেন তাদেরকে কি এর আগে আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়েছে? না, আমরা 21টা রাজনৈতিক দলকে আমরা লিখিত প্রস্তাব তাদের কাছে চেয়েছি, তারা বেশিরভাগই উত্তর দেয় নাই। ওকে, কিন্তু অনেকে উত্তর। যে দলগুলো আন্দোলন করছিল তাদের কাছেও চেয়েছিলেন আপনারা? দলগুলো আন্দোলন বলতে তো হেফাজতকে বোঝায়, তাই না? হেফাজতের কাছে চিঠি গেছিল কিনা জানি না, কিন্তু জামাতের কাছে চিঠি গেছিল। আমরা তো আমাদের মতো করে কাজ করতে চেয়েছি, মানে আমাদের মতো, মানে আমরা যে 10 জন কমিশনে ছিলাম। ওকে ওকে। সো আরেকটা জায়গায় একটুখানি জানতে চাই আপা, যে এই বিষয়টি নিয়ে শুধুমাত্র ধর্মীয়রা না, বরং বিভিন্ন প্রগতিশীল নারীবাদী যারা রয়েছেন তারাও কথা বলেছেন যে যৌনকর্মী যারা রয়েছেন তাদেরকে আসলে শ্রমিকের মর্যাদা দেওয়া যাবে কিনা। আপনাদের যুক্তিটা আসলে কি ছিল? আমাদের এটা কিন্তু যৌনকর্মীদের পক্ষে থেকে এই দাবিটা এসেছিল, যে তারা যদি স্বীকৃত হয় তাহলে তারা আইনের কিছু প্রোটেকশন পায়, যেটা এখন পায় না। তো তারা তো শুধু যৌনকর্মী না, তারা তো এই দেশের নাগরিকও বটে এবং মানুষও বটে। সুতরাং তাদের দীর্ঘদিনের কতগুলো অভিযোগ আছে, পুলিশের হয়রানি, তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করা, যেটা হয়েছিল 97 না 99 সালে, আমার মনে নেই। তারা তাদের সন্তানদেরকে স্কুলে পাঠাতে চায়। আপনার সন্তান যেরকম স্কুলে যেতে পেরেছে, তারাও চায় তাদের সন্তানরা স্কুলে যেতে পারে।
সুতরাং তারা চায় তাদের উপর যে সামাজিক এবং সাংস্কৃতিক যে একটা ঘৃণা প্রদর্শন করা হয় সেটা থেকে তারা মুক্তি চায়, এবং সেই জন্য তারা বলেছে যে আমাদেরকে স্বীকৃতি দিলে অন্তত আমরা বলতে পারবো যে আমরাও এই দেশের মানুষ, এই দেশের নাগরিক, এবং এই দেশের মানে অন্যরা যেরকম নাগরিক অধিকার চর্চা করতে পারে, মানবাধিকার কিন্তু সেটা দাবি করতে পারে, সেটা মানবাধিকারের সম্পর্ক, মানে শ্রমিক মর্যাদা তো শ্রম অধিকারের সাথে related। সেটাও তারা চেয়েছে। ওকে। Primacy in build. German technology. Bangladesh's first thermix rod. Salam Steel Thermex. কেন শ্রম আইনের মধ্যে অনেকগুলো প্রোটেকশন আছে যেগুলো তারা পাচ্ছে না। ওকে, আপনার কি মনে হয় না যে যারা ইতিমধ্যে আছে এই সেক্টরে এইটা হয়তো তাদেরকে একটা সিকিউরিটি দিবে, কিন্তু একই সাথে আবার এইখানে আসার বেলা একটা এনকারেজমেন্ট হিসেবেও কাজ করতে পারে? আমার তো মনে হয় না, কারণ যে পুরুষরা যায় তারা কি আপনার আমার সাথে কথা বলে যায়? কিন্তু তাদেরকে কিন্তু অপরাধী ধরা হয় না, অপরাধী ধরা হয় যার কাছে যায়। ওকে, গণমাধ্যমে নারীর অংশগ্রহণ এবং চিত্রায়ন নিয়ে আপনার গুরুত্বপূর্ণ কথা বলেছেন। হ্যাঁ, এখানে 10 পাতা আছে সেটা নিয়ে। আপনি যদি আমাদেরকে একটু আমার দর্শকদের জন্য বলেন যে আপনারা কোন জিনিসগুলো মাথায় রেখেছেন এখানে। এইখানে বেসরকারি খাতে নির্দিষ্ট বেতন কাঠামোর অনুপস্থিতি, উচ্চ পদ সিদ্ধান্ত গ্রহণে নারীর উপস্থিতি কম, দক্ষতা উন্নয়নের সুযোগ সীমিত, সাংবাদিকতা পেশায় নারীদের কম নিয়োগ, নিয়োগপত্র ও পদোন্নতিতে স্বচ্ছতার অভাব, নিরাপদ ও নারীবান্ধব কর্মপরিবেশের অভাব, গণমাধ্যম সম্পর্কিত পর্যাপ্ত গবেষণার অভাব, দুর্নীতি, কর্মক্ষেত্রে যৌন হয়রানি, নারীর উপস্থাপন বিষয়ক সমস্যা। এই কটা বললাম, মানে আর আমরা আরও ডিটেলে গেছি, আমি জাস্ট আপনাকে এগুলো বললাম, হেডিংগুলো বললাম। আমরা আরও বিস্তারিত আলোচনা করেছি, কারণ আমরা সাংবাদিকদের সাথে আলোচনা করেছি, শুধু প্রিন্ট মিডিয়া না, চ্যানেল থেকেও প্রতিনিধি ছিল। এবং যে জিনিসটা আমাদেরকে খুব অবাক করেছে সেটা হলো কি পরিমাণ যৌন হয়রানি হয় বিভিন্ন মিডিয়া হাউসে। তো আপনি যখন এই রিপোর্ট পড়ছিলেন তখন আপনি বলেছেন সংবাদ সম্মেলনে যে এগুলোর মধ্যে যদি হাফও বাস্তবায়ন হয় তাহলে আমি বলেছি 200টা হলে আমি খুশি, নারীদের অনেকখানি এগিয়ে নিয়ে যাবো। ওকে, তো বাস্তবায়ন সম্ভাবনা কতটা দেখছেন? কিন্তু এখনো বলা যাচ্ছে না, কারণ বাস্তবায়ন তো আমাদের হাতে না। আমরা আমাদের প্রস্তাব দিয়েছি, এখন সরকারের উপর নির্ভর করে সরকার কোনগুলোকে প্রাধান্য দিবে কোনগুলোকে দিবে না, সেটা তো সরকারের কাউকে জিজ্ঞেস করতে হবে। 2008 সালের তত্ত্বাবধায়ক সরকারও একটি নীতি প্রণয়নের উদ্যোগ নিয়েছিল, যেখানে আসলে বাবা মায়ের সম্পত্তিতে পুত্র কন্যাদের সমান অধিকারের ব্যাপারে, কিন্তু ওইটিও আসলে বিতর্কের ঝড়ের মুখে বন্ধ হয়ে যায় এবং সরকার তখন নারী নীতি প্রণয়ন থেকেও পিছিয়ে আসে। সো এই সময় এসে আপনারা কি ওই বিতর্কের কথা মাথায় রেখেছিলেন, নাকি আমরা আমাদের কথা বলে যাব যতবার বলার? না, আমাদের কাছে দুটো জিনিস মনে হচ্ছে। একটা তো আমরা তো বলেই যাব, আমরা বলে গেলেই যে কিছু হয়ে যাবে তা তো না, কিন্তু আমরা আমাদের দায়িত্বটা হলো বলে যাওয়া, বারবার করে উত্থাপন করা। একবার হেরে গেছে তো আরেকবার হয়তো হারবে না। কিন্তু আমাদের কাছে আর দ্বিতীয় যেটা মনে হচ্ছে যে এইটা একটা ঐতিহাসিক সুযোগ, কারণ এই সরকারের কোনো রাজনৈতিক ক্ষমতার অভিলাষ নাই। সুতরাং এই সরকারই পারবে অনেক কিছু করতে, যেটা কোনো রাজনৈতিক সরকারকে অনেকবার ভাবতে হয় আমি এই জিনিসটা করলে আমি ভোট পাবো না ভোট হারাবো। তো যেহেতু এই সরকারের ভোট নিয়ে চিন্তা নাই, যে তারা ভোটে হারবে কি জিতবে সেই চিন্তা নাই বা সেই অভিলাষও নাই, আমাদের কাছে মনে হচ্ছে যে এই সরকারের আমলেই অনেক কিছু করা যাবে, যেগুলো হয়তো পরবর্তীতে রাজনৈতিক সরকাররা সাহস করবে না। এই পর্যন্ত তো সাহস করে নাই। 53 বছরে কিন্তু অনেক নারীর বিষয়ে সাহস করে কেউ সামনে আনে নাই, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে এটা একটা সুযোগ সামনে আনা। কেন আনেনি? সেটা কি ভোট হারানোর ভয়? ভোট হারানোর ভয়, সাহসের অভাব, বা ইভেন চিন্তার ক্ষেত্রে স্বচ্ছতার অভাব। বিগত সরকার তাদের রাজনৈতিক একটা বড় ম্যান্ডেট মুক্তিযুদ্ধের পাশাপাশি নারী অধিকার বা নারীর ক্ষমতায়নকেও রেখেছিল। সত্যিকার অর্থে আসলে কতটা নারীর ক্ষমতায়ন হয়েছে ওই সময়? কিছু কিছু তো হয়েছে, যেমন লেখাপড়ায় মেয়েদের স্কুলে মেয়েদের লেখাপড়ার হার অনেক বেড়েছে, এবং সেই প্রাথমিক স্কুল শুধু না, প্রাথমিক স্কুলে তো ছেলে মেয়ের এনরোলমেন্ট এখন সমান, অনেক ক্ষেত্রে
মেয়েদেরই বেশি, কেননা ছেলেদেরকে গরু চড়াতে হয়, ছাগল চড়াতে হয়, অনেক কিছু করতে হয় যেটা মেয়েদের করতে হয় না, সেই জন্য মেয়েরা বেশি করে স্কুলে আসছে। তাছাড়া একটা উপবৃত্তির একটা কর্মসূচি ছিল মেয়েদের জন্য, সেটাও সাহায্য করেছে মেয়েদেরকে বেশি বেশি স্কুলে আসার ক্ষেত্রে। কিন্তু আমরা কিন্তু চাই যে সেই ছেলেগুলোও যেন স্কুলে আসে, এই ছেলেরা যেন আবার শিক্ষা থেকে বঞ্চিত হয়ে না যায়। তো সেটা আমরা চাই যে শিক্ষাটা সবার জন্য উন্মুক্ত থাকুক এবং সবাইকে। আর সরকারের দায়িত্ব আমি মনে করি বা কর্তব্য হলো সহযোগিতা করা, যেন সব ছেলেমেয়েরা স্কুলে আসতে পারে। সো বিগত সরকারের যে দল আসলে ক্ষমতায় ছিল তারা বলতেন যে আমরা ক্ষমতা থেকে গেলে আসলে দেশটা আফগানিস্তান হয়ে যাবে এবং নারীদের কোনো স্বাধীনতা থাকবে না, নারীরা আবার গৃহবন্দী হয়ে যাবে, তাদের নির্যাতন হবে এবং নানা ধরনের ঘটনা 5ই আগস্টের পরে এই ভয়টাকে আবার একটুখানি জাগিয়ে তুলতে শুরু করেছে। আপনিও কি ভয় পান? না। কেমন ব্যাপারটা, মানে আপনি আশাবাদী? আমি আশাবাদী। ওকে, আমি আশাবাদী। একটা সরকার আছে, তাকে তো নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে এবং সেগুলো একটা একটা করে তারা উত্তরবার চেষ্টা করছে। তো আমি মনে করি তারা পারবে সেটা। আচ্ছা, এই যে এত বড় আন্দোলন হলো, মানে খুবই বিচ্ছিরিভাবে, এটা আসলে প্রতিবাদ কোনো মানে একটা নির্দিষ্ট ওয়েতে হওয়া উচিত, সেটি না হয়ে নারীর পুত্তলিকা হয়তো ঝুলিয়ে পেটানো হচ্ছে, সেই জিনিসগুলো দেখে কি আর সরকারের কি আরো কিছু করার ছিল আপনি মনে করেন? হ্যাঁ, আমি মনে করি সরকারের আর একটু শক্ত অবস্থান নেওয়া উচিত ছিল, কারণ সমালোচনা তো সবার অধিকার আছে, বাক স্বাধীনতা সবার আছে, সেটার জন্য না, কিন্তু গালিগালাজ করাটা তো দুঃখজনক। সেখানে সরকারের একটা দৃশ্যমান ভূমিকা থাকা উচিত ছিল। আমাদের নারী আন্দোলনকারী যারা রয়েছে, এই আন্দোলনের অন্যতম ইউনিক বা শক্তিশালী জায়গা ছিল হচ্ছে নারীদের অংশগ্রহণ। বিকজ এই সময়ে এসে বিশ্ববিদ্যালয়ে এত নারী শিক্ষার্থীরা রয়েছেন এবং তারা যখন মিছিলের সামনে স্লোগান দেন, তারা যখন তাদের ভাইকে আগলে রাখেন, প্রোটেকশন। শুধু তাই না, রাত 12টার সময় রোকেয়া হলের গেট খুলে মেয়েরাই বেরিয়ে এসেছিল, তারপরে ছেলেরা এবং ছাত্রলীগের ওদেরকে বের করে দেওয়াটাও প্রথম রোকেয়া হল থেকে হয়েছিল। তো সেই সমস্ত জায়গায় যাদেরকে হিরো করা হলো, পরবর্তী সময়ে তারা আসলে হারিয়ে যেতে থাকলেন আস্তে আস্তে, সেটা তো আমরা সবাই দেখেছি। এবং নানা ধরনের সেমিনার সিম্পোজিয়ামও হয়েছে যে নারীরা আসলে কোথায়, কিন্তু ওই সেমিনারের পরেও আবার তাদেরকে খুঁজে পাওয়া যায়নি, ওই সেমিনারের পরে আবার তারা কোথাও দাওয়াত পান না, তাদের ভয়েস শুনতে চাওয়া হয় না। সো সেটি নিয়ে আসলে কি বলবেন আপনি? আমি আবারও একই কথা বারবার বলছি, দুঃখজনক, দুর্ভাগ্যজনক। এই মেয়েগুলো এত সক্রিয়ভাবে অংশগ্রহণ করলো, রাস্তার পাশে দাঁড়িয়ে না, একেবারে রাস্তায় গিয়ে অংশগ্রহণ করলো, তাদেরকে অনেকটা কোণঠাসা করে ফেলা হলো। আমি তাদের মধ্যে কয়েকজনের সাথে আমার কথা হয়েছে, আমি তাদেরকে বলেছি যে তোমরা জায়গা ছাড়লা কেন, জায়গাটা তো কষ্ট করে অর্জন করেছো, তো এই জায়গাটা ছাড়া ঠিক হয়নি। এবং এখনো বলছি যারা আছে, আমরা জায়গা ছাড়বে না, এই জায়গাটা তোমরা যুদ্ধ করে এই জায়গা তৈরি করেছো, সংগ্রাম করে তৈরি করেছো, এর বেশি এখন আর কি বলা। একেবারে শেষে আমি রিপোর্টটি পড়ছিলাম, শেষে স্বপ্ন এবং আকাঙ্ক্ষা নামে যে হেডলাইনটি দেওয়া আছে, চ্যাপ্টারটা আছে, সেই জায়গা নিয়ে আপনার স্বপ্ন আকাঙ্ক্ষা শুনতে চাই আমি। কেমন বাংলাদেশ চান নারীর জন্য? না, বাংলাদেশ তো আমার যদি বলা হয় তাহলে আমি তো বলবো আমি একটা ইহজাগতিক মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র দেখতে চাই। এবং ইহজাগতিক এই অর্থে যে রাষ্ট্রের কোনো ধর্ম নিয়ে থাকবে না, রাষ্ট্রের দায়িত্ব থাকবে যেন কোনো রকমের সংঘাত না হয় বা কোনো রকমের অসম্মান না করা হয় কোনো কাউকে তার ধর্ম পরিচিতির জন্য। এবং রাষ্ট্রের দায়িত্ব হলো সকল ধর্মের মানুষকে মানুষ হিসেবে চিহ্নিত করা, মানুষ হিসেবে সম্মান করা এবং মানুষ হিসেবে তার মানবাধিকার, তার মৌলিক অধিকার, তার নাগরিক অধিকার এগুলোকে নিশ্চিত করা। কোন স্পিরিট আসলে আপনাকে নারীর পক্ষে কথা বলার জন্য দাঁড় করিয়ে রেখেছে একেবারে অটল করে? অনেকের সমর্থন পাই, সেটা একটা বড় বিষয়। আমি জানি যে আমি
আমার কথা শুধু বলছি না, আমি নারী আন্দোলনে যারা দীর্ঘদিন ধরে আছে তাদের কথাও বলছি। বাংলাদেশের জন্য এটা একটা মানে সেলফ কন্ট্রাডিক্টরি ব্যাপার হয়ে যায় না? আমাদের দেশে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে কোনোদিন নারী কোনো প্রেসিডেন্ট হয়নি, কারণ তারা মনে করে যে নারীরা আসলে দেশ চালাতে পারবে না। অথচ সেখানকার নারী স্বাধীনতা বনাম বাংলাদেশ, যেখানে আসলে বিগত সময়ে প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রী দুজনই এবং স্পিকার, হ্যাঁ, সেই জায়গায় নেতৃত্বে নারী থেকে বাংলাদেশের নারীর অবস্থান আসলে এমন কেন হলো? কতগুলো উচ্চপদস্থ পদে নারী থাকলেই যে বাকি নারী সমাজের জন্য কিছু হবে সেটা কিন্তু ধরে নেওয়া ঠিক না। উচ্চ পদে যে নারীটি আছে তারও কিন্তু সন্তানের উপর অভিভাবকত্ব অধিকার নাই। সেই জায়গায় কিন্তু কেন তিনি এটা বৈধ করলেন না? তবে তার তো ক্ষমতা ছিল। তার কতখানি ক্ষমতা ছিল জানি না, এইসব ব্যাপারে কেউই ঘাটাতে চায় না। Primacy in build. German technology. Bangladesh's first thermix rod. Salam Steel Thermex. পুরুষ হোক নারী হোক, একজন প্রধানমন্ত্রী তো কথা দিয়েছিলেন উনি এই আইন বদলায়নি। সম্পত্তির সমান অধিকার, সেটা কি এই জন্য যে এই আক্রমণগুলো, এই প্রতিবাদগুলো তিনি ফেস করতে পারবেন? ভীত হয়ে হয়তোবা, বা ওনার আশেপাশে যারা ছিল তারা ওনাকে এই ব্যাপারে সায় দেয়নি, এরকমও হতে পারে, আমি ঠিক জানি না তো কেন। কিন্তু আমরা খুব আশাবাদী হয়েছিলাম যখন উনি ঘোষণাটা করেছিলেন যে ওনার আমলেই কিছু এটা হবে, কিন্তু সেটা হয়নি। এই সরকারকে কতটা সদিচ্ছার আপনার মনে হচ্ছে যে তারা আসলে এই বিষয়ে সংস্কারে হাত দেবে? কতটা সাহসী মনে হচ্ছে ও বলা যায়, কারণ যেহেতু আমরা সাহসের কথা বলছি যে সাহস করেনি, এই সরকারকে কতটা সাহসী মনে করেন আপনি এই সংস্কারগুলো আনার জন্য? এখনো বোঝা যাচ্ছে না, কোনো পদক্ষেপ নিলে বুঝবো। এটা ভালো ছিল, কিন্তু নির্বাচিত সরকারের কথা আপনারা বারবার লিখেছেন যে এই সরকার কি চান এবং নির্বাচিত সরকার কি চান। নির্বাচিত যে সরকারগুলো আসতে পারে, মানে রাজনৈতিক দল যারা আছে, তাদের মতাদর্শ বা তাদের সাহস, তাদের ইচ্ছার উপরই তো নির্ভর করবে, তাই না? নির্বাচিত সরকার তো কোনো না কোনো রাজনৈতিক দল হবে। সেই জায়গা থেকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নারীর স্বাধীনতা বা নারীর সম অধিকারের জন্য কতটা ভোকাল অবস্থায় আছে, কি দেখছেন? খুব বেশি না, কাউকে তো দেখলাম না প্রতিবাদ করতে বা বিবৃতি দিতে। এই যে নোংরা ভাষায় আমাদেরকে গালিগালাজ করা হলো, সেইটুকুরও প্রতিবাদ করতে তো দেখলাম না কাউকে। মানে আমি যেটা আমার কমিশনের সদস্যদের বলেছি, শেষমেশ আমরা কিন্তু একা পথ চলতে শিখতে হবে। আমাদের পাশে কেউ থাকবে বা পিছন থেকে কেউ সাপোর্ট করবে, সেটা করলে ভালো, সেটা বোনাস, কিন্তু ওটা ধরে নেওয়া যাবে না। তবে কি একলা চলো রে? হ্যাঁ, তাই তো হচ্ছে, নারীকে তো একলাই চলতে হচ্ছে। বাংলাদেশে নারীদের অদূর ভবিষ্যৎ কেমন দেখতে পান? যেহেতু লেখাপড়ার দিক থেকে নারীরা অনেক এগিয়ে গেছে, সেহেতু আমি মনে করি ইতিবাচক পরিবর্তন সামনে আরও দেখব। অনেক ধন্যবাদ আপা, আমাদের সময় দিয়েছেন আপনি। ঠিক আছে, ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন। আমরা চাই নারীদের একলা চলার শক্তি থাকুক, আবার এইটিও চাই যে নারীদের একলা চলতে না হোক। আমরা সকলে মিলে নারী অধিকার প্রতিষ্ঠা করব, মানবাধিকার নিশ্চিত করার জন্য। এই প্রত্যাশায় শেষ করছি আজকের আয়োজন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে, আবার কথা হবে।